সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে চাই মিয়ানমারের নতুন সরকারের প্রথম বিদেশ সফর ভারত, বাংলাদেশের নতুন সরকারের নয় কেন, কে লাভবান কে ক্ষতিগ্রস্ত। মিয়ানমার এবং বাংলাদেশ দুটি ভারতের সীমান্ত দেশ। মিয়ানমারের সাথে ভারতের 4টি রাজ্যের সরাসরি সীমান্ত রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার। বাংলাদেশের সাথে 5টি রাজ্যের সীমান্ত রয়েছে এবং যার দৈর্ঘ্য 4200 কিলোমিটার। বাংলাদেশের নতুন সরকারেরও বিদেশ সফর নিয়ে নানা আলোচনা চলছে। বাংলাদেশের এই যে নতুন বিএনপি সরকার, তারেক রহমান সরকার, 4র্থ মাস চলমান, এই সরকারের প্রথম সফর কোথায় হবে? জল্পনা কল্পনা যা চলছে তাতে যেটি বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে, চীন। আবার মিয়ানমারের প্রথম অলরেডি সফর 1.5 মাসের মতো হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে। এই 1.5 মাসের মধ্যে মিয়ানমারের সরকার, নতুন সরকার, সামরিক থেকে বেসামরিক মোড়কে সেনাপ্রধান, মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট ও জান্তা প্রধান মিন অং হ্লাইং, তিনি এখন খানিকটা বেসামরিক মোড়ে তথাকথিত একটা বিতর্কিত কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং তিনি ভারতের মতো নেইবারহুড ফার্স্ট নীতিতে বিশ্বাস করে ভারত সফর প্রথমে করছেন। আজ থেকে তার 5 দিনের ভারত সফর অনুষ্ঠিত হচ্ছে এবং মিয়ানমারের সাথে ভারতের, বিশেষ করে ভারতের কৌশলগত অনেকগুলো দিক আছে। যেমন ভারতের বন্দর আছে, ভারত বন্দর নির্মাণ করেছে মিয়ানমারে। চীনেরও মিয়ানমারের সাথে কৌশলগত অবস্থান আছে। শোনা যাচ্ছে নতুন প্রেসিডেন্ট এরপরে ভারত সফরের পরে চীনে যাবেন। মিয়ানমারের উপরে কিন্তু নানা রকম নিষেধাজ্ঞা আছে, মার্কিন নিষেধাজ্ঞা। আপনারা বার্মা অ্যাক্ট থেকে শুরু করে, সেই 22 সালের মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট থেকে শুরু করে মিয়ানমারকে নিষেধাজ্ঞা এবং কন্ট্রোল নিয়ন্ত্রণের জন্য একটা অ্যাক্ট পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আছে। এত নিষেধাজ্ঞার পরেও মিয়ানমার চলে যাচ্ছে। গৃহযুদ্ধ আছে কিন্তু মিয়ানমার চলে যাচ্ছে, কিন্তু কার সমর্থনে? চীন ভারতের সমর্থনে। সেই চীন ভারতের কাছেই কিন্তু মিয়ানমারের জান্তা প্রধান থেকে শুরু করে এখন সরকার প্রধান ভারত সফরে যাচ্ছেন এবং ভারতের সাথে মিয়ানমারের কানেক্টিভিটি, বন্দর, বাণিজ্য এবং ভারতের সাথে 7 সিস্টার্সের সাথে কানেক্টিভিটি আছে। কিন্তু 7 সিস্টার্সের সাথে বাংলাদেশের যেমন কানেক্টিভিটি আছে, মিয়ানমারেরও কানেক্টিভিটি আছে, বাংলাদেশেরও কানেক্টিভিটি আছে। বাংলাদেশ যদি ফেল করায় ভারতকে, তাহলে মিয়ানমার দিয়ে কলকাতা বন্দর হয়ে মিয়ানমার হয়ে 7 সিস্টার্সের সাথে সমুদ্র পথে কানেক্টিভিটি করবে, এমন বিকল্প পথও তৈরি হচ্ছে সেখানে। অর্থাৎ বিকল্প পথ বলতে দুটো পথই উন্মুক্ত রাখা হচ্ছে ভারতের পক্ষ থেকে, এদিকে মিয়ানমার হয়ে, এদিকে বাংলাদেশ হয়ে। কিন্তু এই যে বাংলাদেশে অস্থিরতা, স্থিতিশীলতা, আমার প্রশ্ন সেখানে নয় যে এই যে মিয়ানমার কিন্তু প্রথম ভারত সফরকে বেছে নিলেন এবং মিয়ানমার তারা সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য ভারতের অকুণ্ঠ সমর্থন চাইবে বা চায়, চীনের সমর্থন চায়, যাতে যত বাধাই আসুক তারা যেন সুরক্ষা পায়। কিন্তু অন্যদিকে আপনি দেখুন যে মিয়ানমার যেটা করলো সেটাই হচ্ছে সঠিক পথ। আর বাংলাদেশের সরকার, এটিরও 4র্থ মাস চলছে, এই সরকার ভারত বিরোধী নীতিতে অটুট। ভারত বিরোধিতা করলে যে যে কাজগুলো করা যাবে বা করলে ভারত বিরোধিতা করা যাবে, সেই কাজগুলো কিন্তু বিদ্যমান। বাংলাদেশের আলাপ হচ্ছে চীন সফরে আগে যাবে, চীনের সাথে দহরম মহরম চলছে, পাকিস্তানের সাথে দহরম মহরম চলছে, তুরস্কের সাথে দহরম মহরম চলছে। এই সব দহরম মহরম গুল্লি মারেন, সবার আগে দহরম মহরম হওয়া উচিত, হওয়া দরকার ভারতের সাথে। কিন্তু তারেক রহমান সরকার সে পথে হাঁটছেন না। এখন পর্যন্ত ভারত সফর আদৌ হবে কিনা বা কবে হবে, এ ধরনের কোনো আলাপ নেই বাংলাদেশের কূটনৈতিক মহলে। কিন্তু মিয়ানমার সেটি দেখিয়ে দিল। অর্থাৎ মিয়ানমার ভারত, চীন সবার সাথে ক্লোজ হতে চাইছে। এটি হচ্ছে বুদ্ধিমানের কাজ। খেয়াল করুন, সামরিক সরকার কিন্তু, সামরিক জান্তা প্রধান, সামরিক প্রধান থেকে, সেনা প্রধান থেকে তিনি এখন মিয়ানমারের প্রেসিডেন্ট।
সেই প্রেসিডেন্ট আগে আঞ্চলিক সমর্থনটাকে নিশ্চিত করছেন টিকে থাকার দীর্ঘস্থায়ী কৌশল হিসেবে। মিয়ানমারেও একটা বিতর্কিত নির্বাচন হয়েছে, বাংলাদেশেও একটা বিতর্কিত নির্বাচন হয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক দল বলা হচ্ছে একটা বিএনপি, গণতন্ত্রের মোড়কে একটা স্বৈরতান্ত্রিক অবস্থা বিদ্যমান সেটির দিকে, অর্থাৎ মানে বাংলাদেশের সরকার বলি রাজনৈতিক বলি উল্টো পথে হাঁটছে। এই উল্টো পথ বাংলাদেশের মসনদকে কাঁপিয়ে দিতে পারে আর মিয়ানমারের মসনদকে সুনিশ্চিত করতে পারে। আমরা সার্বিক দৃষ্টিতে যেটি দেখছি যে মিয়ানমার নয়া সরকার বুদ্ধিমানের কাজ করছে আর বাংলাদেশের নয়া সরকার নির্বোধের কাজ করছে। বুদ্ধিদীপ্ততা বা বুদ্ধিমানের পরিচায়ক হিসেবে মিয়ানমারের কি অবস্থা হয় সেটিও দেখার বিষয়। কি অবস্থা হয় মানে ভালোই হবে। অন্যদিকে বাংলাদেশের নির্বোধ সরকার প্রধানের কি অবস্থা হয়, সেটি কি অবস্থা হয় মানে আমি বারবার বলি, গতকালকেও একটি ভিডিওতে বলেছি যে ভারতের সাথে বাড়াবাড়ি করে বাংলাদেশে কিন্তু কোনো সরকার টিকতে পারে না। 55 বছরের ইতিহাসে সরকার কিন্তু টেকেনি। আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখবেন যে প্রত্যেকটি সরকারের পতনের পেছনে পেছনে ভারত সরাসরি যদি নাও থাকে, একটা প্রচ্ছন্ন পেছন থেকে নেপথ্যে থেকে সমর্থন থাকে। আজকে কিন্তু তারেক রহমান সরকার সেদিকেই যাচ্ছে, যার কারণে তারেক রহমান সরকারের যে একটা অপার সম্ভাবনা ছিল, একটা আশা ছিল যে তারেক রহমান সরকার অন্ততপক্ষে যেভাবেই হোক একটা নির্বাচন হোক, আগের দিনের ভোটের নির্বাচন হোক, বিকেলের ভোটের নির্বাচন হোক, প্রহসনের নির্বাচন হোক, একটা বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন, সেটাকে কি নির্বাচন আপনি বলবেন? কোনো প্রতিদ্বন্দ্বী নেই, ফাঁকা ফিল্ডে গোল, সেই অবস্থা হয়েছে। তো সেই নির্বাচনে এলেও বিএনপি সরকারের একটা সুযোগ ছিল, যদি ভারতের সাথে সম্পর্ক রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বাকি বিশ্বের সাথে চলতো। ভারতের সাথে সম্পর্ক নেই মানে সেই সরকারটা কিন্তু দুর্বল সরকার। আমি বলছি না যে বাংলাদেশে ভারত হস্তক্ষেপ করে, এই যে 55 বছরের যে ইতিহাস বললাম যে হস্তক্ষেপ করে তাদের মতো এখানে শাসন চালায়, প্রশ্নই আসে না। বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে তারা, স্বাধীনতায় সহযোগী দেশ ভারত, স্বাধীনভাবে বাংলাদেশ চলবে। কিন্তু ভারতের স্বার্থ বিরোধী কোনো কাজ হতে পারে কিংবা কোনো রকম আভাস যদি পেয়ে থাকে, তাহলে কিন্তু এখানে সরকার পতনের ঘন্টা বেজে যায়। অতীতে বারবার এই ঘটনাগুলো ঘটেছে। এই যে নয়া সরকার, এই নয়া সরকারকে অনেক আশা করেছিল, ভরসা করেছিল ভারত যে এদের দিয়ে বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত হবে। ভারত কি চায়? ভারত আপনাকে হস্তক্ষেপ করতে চায় না, আপনাকে বলবে না যে আপনি এইভাবে চলুন ওভাবে চলুন, এটি চায় না। ভারত চায় তাদের 5টি তো সীমান্ত রাজ্য, এর সাথে আরো 3টি রাজ্য, মানে 7 সিস্টার্সের 7টি, এদিকে পশ্চিমবঙ্গ, মোট 8টি রাজ্য বাংলাদেশের স্থিতিশীলতার সাথে সম্পর্কিত। কাজে ভারত যে কোনো মূল্যে চায় বাংলাদেশ যেন স্থিতিশীল হয়। এই স্থিতিশীলতার লক্ষ্যে সরকার পতন যেই করুক, আমেরিকা করুক কেন, ভারতের সেখানে সমর্থন না থাকলে সেটা সম্ভব হয় না। এমনকি আগেও বলেছি, যে কোনোভাবে 2024 সালের শেখ হাসিনা সরকার পতনের পেছনে ভারত জড়িত নয়, বা সরাসরি জড়িত না থাকলেও ভারত জানতো যে এই সরকারটা টিকবে না। ভারত কিন্তু এটা জানতো, এটা 2018 সালের পর থেকেই জানতো। এখানে এমন কিছু মেকানিজম হচ্ছিল, এমন কিছু কর্মকাণ্ড হচ্ছিল যে যতই চেষ্টা করুন গোলাম হোসেন, উপায় নেই, এই সরকারকে টেকানো যাবে না। কিন্তু টেকানো যাবে না, সরকারটা পড়ে যাওয়ার পরে যে এই অবস্থা হবে, এটিও কিন্তু ভারত কল্পনা করেনি। এমন ইউনূসের সময় যে অবস্থাটা হলো, 7 সিস্টার দখল করবে, কলকাতা দখল করবে ইত্যাদি নানা রকম, এতটা বাংলাদেশ যে অস্থির হবে, এটি ভারত কেন কেউ কল্পনা করেনি। যাই হোক, এখন যে সরকারটি আছে, এই সরকারটি ধীরে ধীরে প্রকাশ করে দিচ্ছে যে এটি একটা ভারত বিরোধী সরকার। গতকাল এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন যে
এদের চরিত্র পাল্টায় না। এরা ভারত বিরোধী সরকার এবং ইউনূসের ধারাবাহিক সরকার, এবং ইউনূসের ধারাবাহিকতায় সেই সময় ইউনূসের সময় যেভাবে ভারত বিরোধিতা ছিল এখনো পর্যন্ত চলমান আছে। ভারত এটা ফাইন্ড আউট করতে পেরেছে। এই যে শেখ হাসিনা যে বারবার দেশে আসার বার্তা কেন দিচ্ছেন, এগুলোর পেছনে নানান সমীকরণ ঘটছে ভেতরে ভেতরে। আমরা এই সমীকরণটা নিয়ে হয়তো এর পরের ভিডিওটাই করব। আমরা সেটাতে শেখ হাসিনা আসছেন কি কি সমীকরণে, কি কি ঘটছে, সেই সমীকরণগুলো নিয়ে আমরা পরের ভিডিওতেই আলাপ করব। যাই হোক, বিএনপি সরকার ভুলের পর ভুল করছে। আমরা আলাপটা শেষ করব যে মিয়ানমারের নয়া বিতর্কিত নির্বাচনের সরকার তারা শুদ্ধতার পথে, আর বাংলাদেশের নয়া বিএনপি সরকার অশুদ্ধতার পথে, পতন ডেকে আনবার পথে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।